সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছি আমি মুস্তফা খন্দকার। সরকারের ভেতরে সরকার, এমনই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রমাণ পাওয়া যায় সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য থেকে। বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও তৌহিদ হোসেনের মন্তব্য আলোচনার শীর্ষে এখন। উপদেষ্টাদের দক্ষতা নিয়েই তখন কথা উঠেছিল। অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতার ভার পড়েছে বর্তমান সরকারের উপর। সরকার কিভাবে সামাল দেবে অন্তর্বর্তী সরকারের সৃষ্ট পাহাড় সমান সমস্যাগুলো? দায়মুক্ত থাকবেন কি ডক্টর মোহাম্মদ ইউনূস? পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে আজকের সম্পাদকীয় আলোচনায় থাকছে সেই গুপ্ত ক্যাবিনেট ও সাম্প্রতিক রাজনীতি প্রসঙ্গ, কিচেন ক্যাবিনেট। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আব্দুল নূর তুষার, গণমাধ্যম ব্যক্তিত্ব, এবং ফয়সাল মাহমুদ শান্ত, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছে আজকের শিরোনাম। রাত পোহালেই ঈদুল আজহা, বৃষ্টির সংখ্যা নিয়ে প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। দেশবাসীকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার আহ্বান প্রধানমন্ত্রীর। শেষ সময়ে পশুর হাটে বেচাকেনায় ভাটা, ছোট ও মাঝারি গরুর চাহিদা তুঙ্গে। শেষ দিনও ঘরমুখ মানুষের ঢল, সদরঘাটে মানুষের ভিড়, ট্রেনের ছাদেও যাত্রী, উত্তরের পথে দিনভর ভোগান্তি। রাজধানীর 8 দিন হাসপাতালে 6 শিশুর মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা। এসি বন্ধ থাকায় দুর্ঘটনা, ধারণা স্বাস্থ্যমন্ত্রীর, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। সীমান্তে পুশিনের চেষ্টা ন্যক্কারজনক। ভারতের গোপন কোনো এজেন্ডা আছে কিনা সন্দেহ রিজভির। বিজেপিকে আরও সতর্ক হওয়ার আহ্বান। এবং রামিসা হত্যা মামলার বিচার কাজ শুরু। 1 জুন ঝিনাইদহে বললেন আইনমন্ত্রী, বাবার হতাশা কাটবে, রায়ে সুষ্ঠু বিচার নিশ্চিতের আশ্বাস। হিসেবে আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আপনি জানেন যে গত কয়েকদিনে একটা টক অফ দ্য কান্ট্রি হচ্ছে আপনার কিচেন ক্যাবিনেট, এবং আমরা এর আগে শুনেছিলাম গুপ্ত বিষয়টা, শুনেছিলাম গুপ্ত শিবির, এখন গুপ্ত ক্যাবিনেটের কথা আমরা শুনছি। তো এই যে কিচেন ক্যাবিনেটের হঠাৎ করে আলোচনা আসলো, এই কিচেন ক্যাবিনেট অনেকগুলো সিদ্ধান্ত নিত যেগুলো অনেকেই জানতো না উপদেষ্টাদের, এবং কয়েকজন প্রকাশ্যে বলেছেন মঙ্গলবারে সেই বৈঠকটা বসতো। বিষয়টা আসলে কি? বিষয়টা কি এটা তো আমরা জানি না, যেহেতু উপদেষ্টারা নিজেরাই একটা গ্রুপের মধ্যে থেকেও জানতেন না যে মঙ্গলবারে সভা হয়, ওনাদেরকে ডাকে না, মঙ্গলবারে তাদের ডাকলে অমঙ্গল হয়। তো এরকম একটা অবস্থা। আবার মঙ্গল শব্দটা তারা আবার বাদও দিতে চাইতেন না। আপনার নিশ্চয় মনে আছে মঙ্গল শোভাযাত্রা বাদ, মঙ্গল আলোক বাদ। হ্যাঁ, মঙ্গল শোভাযাত্রা কি যেন একটা আনন্দ শোভাযাত্রা নাম দিয়েছিলেন। এখন রবীন্দ্রনাথের গানটার কি হবে কে জানে, আনন্দ লোকে মঙ্গল আলোকে। মঙ্গল যদি আনন্দ হয়, আনন্দ যদি আনন্দ হয়, তাহলে আনন্দ লোকে আনন্দ লোকে। হ্যাঁ, তো ওনাদের অবস্থা আসলে খুবই মাজুল অবস্থা ছিল, এবং সেটা তারা এখন প্রকাশ করছেন। এইরকম মাজুল লোকজনকে যে আমরা বাংলাদেশের দায়িত্ব তুলে দিয়েছিলাম, এই তুলে দেওয়ার জন্য যারা দায়ী, আমার মনে হয় তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। একবার জিজ্ঞাসা করে নাই তো কাদেরকে উপদেষ্টা বানাবে, তাদের কি যোগ্যতা অযোগ্যতা, কেন হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের ইচ্ছা মতো অথবা কিছু লোকের ইচ্ছা মতো এই উপদেষ্টা পরিষদটা গঠন করেছিলেন, এবং যেসব লোক একটা মন্ত্রিসভায় প্রভাবশালী থাকে তারা প্রভাব বিস্তার করে, কিন্তু যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রভাব বিস্তার করাকে উৎসাহ দিচ্ছেন, অর্থাৎ এই মঙ্গলবারের যে সভা করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ব্যাপারটা, এই জিনিসটা ইউনূস সাহেব নিজে করেছেন। কারণ ইউনূস সাহেব মূলত বিরোধিতা পছন্দ করেন না, উনি নিজে স্বৈরতান্ত্রিক, এবং উনি যেহেতু স্বৈরতান্ত্রিক, উনি যেহেতু নিজের বিরোধিতা পছন্দ করেন না, উনি যে গ্রামীণ ব্যাংক করেছেন আপনি খোঁজ নিয়ে দেখেন, উনি সেইখানেও ওনার বোর্ড সভায় কোনো বিরোধিতা পছন্দ করে না, ওনার কোনো প্রতিষ্ঠানে উনি কোনো বিরোধিতা পছন্দ করেন না। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই আসলে কিছু লোক তৈরি করেছিলেন, তার লাঠিয়াল উপদেষ্টা, যারা অন্য উপদেষ্টার উপরে প্রভাব বিস্তার করে ইউনূস সাহেব যা চান তাই করার ব্যবস্থা করত। এখন আরেকটা প্রশ্ন আছে, এরা সব বলে দিচ্ছেন কেন, এবং এরা কেন পদত্যাগ করেন নাই? এরা পদত্যাগ করেন নাই শেখ হাসিনার ভয়ে। এরা ভীত ছিলেন যে কোনো কারণে যদি ওই সরকারটা ভেঙে যায়, আবার যদি শেখ হাসিনা চলে আসে বা কোনো একটা এমন অবস্থা তৈরি হয় যে অবস্থার মধ্যে তাদের হাতে ক্ষমতা না থাকে, তাহলে তাদের অবস্থা টাইট হবে। এই কারণে তারা কেউ পদত্যাগ করে নাই। তারা বলেন আমরা জানতাম, আমরা 3 বার পদত্যাগ করার চিন্তা করেছি, আমরা পদত্যাগ করব ভেবেছি। প্রত্যেকে আলাদা আলাদা করে বলছে, কিন্তু আমি পদত্যাগ করবো, আমি পদত্যাগ করবো। করেননি তো আপনারা এত অ্যাডাল্ট মানুষ,
বাথরুমে যাওয়ার সময় 3বার চিন্তা করেন যাবো কি যাবো না? আর অপমানিত হচ্ছেন ওইখানে বসে, সেই অপমান সহ্য করে গেলেন 3বার 4বার ধরে, নাকি বেতনটা অনেক বেশি ছিল? বেতনও তো খুব বেশি ছিল না। ওইখানে যারা গিয়েছেন তারা সবাই পেশাগতভাবে অত্যন্ত সফল ব্যক্তি, তাদের বাড়ি গাড়ি সব আছে, তাদের সম্মান আছে, তাদের প্রতিপত্তি আছে, অধিকাংশ লোক তাদের ক্যারিয়ার সম্পন্ন করেছেন। যেমন সালেউদ্দিন সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, এর চোপড়ে কি? তারপরে ধরেন অন্য যারা ছিলেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব কত বড় একজন মানুষ, কত বড় একজন শিক্ষক, আসিফ নজরুল আইন বিভাগের একজন জাদরেল অধ্যাপক, আদিলুর রহমান খান একজন বিশিষ্ট মানবাধিকার কর্মী, দেশে বিদেশে তার সুনাম, রেজওয়ানা হাসান, বাংলাদেশের পরিবেশ তো যা কিছু হয় সব মনে হয় ওনাকে জিজ্ঞেস করে হয়, তাই না? উনি ভেকুর উপর চললেও পরিবেশ ভালো থাকে, লাল গালিচার উপর দিয়ে হাঁটলেও পরিবেশ ভালো থাকে, তাই না? সাদা পাথর চুরি হয়ে গেলেও পরিবেশ ভালো থাকে, সবাইকে একটা করে জগ আর গ্লাস দিয়ে দিলেও পরিবেশ উদ্ধার হয়ে যায়, তাই না? এত পাওয়ারফুল উপদেষ্টার ওখানে ছিলেন। তাদের মধ্যে সাখাওয়াত সাহেব একজন ব্রিগেডিয়ার জেনারেল নির্বাচন কমিশনার ছিলেন, তৌহিদ সাহেব একজন ভালো মানুষ মানে এবং পেশাদার মানুষ। তো ওনারা কেন বলে আমরা পদত্যাগ করবো? ভেবেছিলাম, আমরা চেয়েছিলাম না। ছাত্র উপদেষ্টাদের একটা জিনিস ভালো, তারা অন্তত ইলেকশনের জন্য হলো পদত্যাগ করেছে, পার্টির জন্য হলো পদত্যাগ করেছে। আপনি দেখেন পদত্যাগকারী কারা? পদত্যাগকারী হচ্ছে নাহিদ, কারণ পার্টি বানাতে হবে, আর আসিফ আর মাহফুজ, কারণ নির্বাচন সামনে আছে, তারা তাদের বন্ধুদের সম্পর্কে যেন কোনো কথা না উঠে, নিরপেক্ষতার প্রশ্ন না উঠে, অথবা নিজেরা ইলেকশন করবেন, যে কোনো কারণেই হোক তারা পদত্যাগ করেছে। তো বাচ্চাগুলো পদত্যাগ করতে পারলো, আর আপনারা পারলেন না। আপনারা তাদের 3 গুণ বয়সী লোকজন পারে নাই কেন জানেন? শেখ হাসিনার ভয়ে। কারণ ভেবেছে পদত্যাগ করে যদি যদি ওই সরকারের টালমাটাল অবস্থা হয়, যদি চলে আসে। আর এখন যে বলছে না বকবক করে, এটাও বলছে শেখ হাসিনার ভয়ে। কারণ তারা ভয় পাচ্ছে যে যদি আবার ঢুকে পড়ে বলছেন না উনি, যদি ঢুকে পড়ে, যদি কিছু হয়। আর ওনারা তো মবের রাজত্ব কায়েম করে দেখিয়ে দিয়ে গেছেন বৃদ্ধদেরকে কিভাবে অসম্মান করতে হয়, বৃদ্ধদের গলায় জুতার মালা ঝুলানো, তাদেরকে জুতা পিটা করা, শিক্ষকদেরকে অপমান করা, বুঝতে পেরেছেন? এবং আপনি যদি দেখেন যারা উপদেষ্টা ছিলেন তারা ওই ধরনের সম্মানিত ব্যক্তি, তো তারা নিজেরা শিখিয়ে দিয়ে গেছেন যে কি করতে হয়। তো এই কারণে আমার ধারণা এখন ওই একই কারণে এইসব কথাবার্তা বলছেন। আমার মনে হয় তাদের সরাসরি কনফেস করা উচিত। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন একটা তৈরি হলে প্রথমে তাদের গিয়ে ওখানে কনফেস করা উচিত। আসলে আপনারা ওইখানে বসে বসে কি করছিলেন, কেমন অযৌক্তিক কথা আপনি চিন্তা করেন। এক লাইন দিয়ে শেষ করি, মঙ্গলবারে তাদের ডাকে না, শুক্র শনি বন্ধ থাকে, তাহলে সপ্তাহে ওনাদের ডাকে মাত্র 4 দিন। সেই 4 দিনের মধ্যে আবার সবসময় ডাকে না, ওনারা নিজেদের মন্ত্রণালয়ে কাজ করেন। তার মানে ওনাদের সাথে খুব একটা কথাবার্তাই বলতো না, যা করতো সব ওই যে ডিপ স্টেট, কিচেন ক্যাবিনেট, এইসব। তো কিচেন ক্যাবিনেটে কিছু লোক হয়েছে রাঁধুনি, আর ওনারা হয়েছেন মুরগি। আর এখন মুরগি হয়ে তারা এখন সুউচ্চ চিৎকারে সবাইকে জানানোর চেষ্টা করছেন যে ওনারা মুরগি ছিলেন। এটা খুব দুঃখজনক, এটা আসলে শ্রদ্ধার ঘাটতি তৈরি করে দেয়। এবার আমি আসি শান্তর কাছে। শান্ত, আপনি এই যে কিচেন ক্যাবিনেটের কথা হঠাৎ করে আলোচনা আসলো, আপনাদের এনসিপির যে মুখপাত্র আসিফ বললেন যে উনি এই বিষয়টা জানতেন না এবং উনি এটা কখনো অ্যাটেন্ডও করেননি। এই যে একটা ক্যাবিনেটের মধ্যে থেকে তার ভিতরে আবার একটা ছোট একটা গ্রুপ এত বড় কিছু করছে, একজন উপদেষ্টা জানতেন না, বিষয়টা কি আসলেই ঠিক নাকি উনি আসলে কোনো কিছু চেপে গেছেন? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং দর্শক শ্রোতা যারা দেখছেন, বিজ্ঞ আলোচক আছেন সাথে। শুরু করছি আমি। শুরুতেই প্রশ্নের আগে একটু বলি যে আজকে ঈদুল আজহার আগের দিন। যারা দেখছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। একই সাথে শুভেচ্ছা সবাইকে জানালেও হয়তো অনেকেই শুভেচ্ছাটা গ্রহণ করতে পারবে না। হয়তো যেই লোকগুলো সড়ক দুর্ঘটনায় মারা গেছে, যারা আজকে যাদের পরিবারের 6 জন সন্তান আপনি শিরোনামেও বললেন যারা মারা গেছে, কিংবা এই কয়েকদিন আগে ঝিনাইদহে একটা সাজানো মামলায় দেখা যাচ্ছে যে আমাদের এনসিপির 2 জন নেতাকে গ্রেফতার করেছে, 3 জন গ্রেফতার করেছে। 1 নং আসামিকে জামিন দিয়েছে, কিন্তু পরবর্তী 2 জন আসামি তাদের জামিন দেয় না এবং তারা এখন ঈদ কাটাচ্ছে সেখানে। একজনের বাবা নেই এবং একজনের বাবা হসপিটাল অসুস্থ। তো সব কিছু মিলিয়ে এই দুঃখ কষ্ট নিয়েও তারপরেও ঈদের শুভেচ্ছা সবাইকে। আশা করি এই ঈদের মধ্য দিয়ে একটা ত্যাগ তৈরি হবে। কিচেন ক্যাবিনেট নিয়ে যে আলাপটা করলেন, আমি সরাসরি আলাপে আসি। প্রথমত হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তো ওখানে ছিলাম না, এবং যেহেতু তুষার ভাই কিছুটা বলেছেন যেহেতু উপদেষ্টারাই অনেকে জানতেন না, সো এটা আমাদের পক্ষেও জানাটা সম্ভব না। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পলিটিক্যাল জায়গা থেকে আমরা নির্মোহ একটা বিশ্লেষণ করতে পারি যে আসলে বিষয়টাকে আমরা কিভাবে দেখছি। আমি যদি উইদাউট পলিটিক্যাল আইডেন্টিটি অ্যান্ড পজিশন বাদ দিয়ে যদি আমি এটাকে বিশ্লেষণ করি,
সেটা হচ্ছে যে এই ধরনের নাম হয়তো কিচেন ক্যাবিনেট থাকবে কিনা কিংবা হচ্ছে ভিন্ন কিছু হবে কিনা, কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরে এরকম ছোট ছোট গ্রুপ থাকে এবং সেটা আপনি কোনো একটা নির্বাচিত গভর্নমেন্ট, মনে করেন বিএনপিতে যে মন্ত্রিসভা আছে, সব মন্ত্রীরা কি সমানভাবে ডিসিশন নেয় না। হ্যাঁ, সো এরকম ছোট ছোট কোর কমিটি থাকে, এটা ফর্মালি থাকে, ইনফর্মালি থাকে, আবার কিছু কিছু ইস্যুতে ভিন্ন ভিন্ন জায়গাগুলোতে থাকে। তো সেইটা খুব বেশি যে আশ্চর্যজনক যে কোনো ফরমেশনে একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে, এটা আমি এভাবে মনে করি না। তবে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এই ক্যাবিনেটটা আসলে এখন আলোচনাটায় কেন আসছে বারবার। হ্যাঁ, এবং আপনি যে প্রশ্নটা করলেন যে আসিফ মাহমুদ বলেছেন যে তিনি জানতেন না, না জানাটাই আসলে স্বাভাবিক। কারণ হচ্ছে জানলে তো তারা তখন ওখানে স্পেস নেওয়ার চেষ্টা করতো, এটা জানবেন না বিদেই তো তাদেরকে আলাদা করে আলাদা মিটিংগুলো করা হয়েছে। তো এটা না জানাটাও কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এই ক্যাবিনেটটা আসলে হলো কিসের প্রেক্ষিতে, এবং এই কিচেন ক্যাবিনেট যেটা, তারা কোন ধরনের ডাইমেনশনাল যে চেঞ্জ, সেই চেঞ্জগুলোর সিদ্ধান্ত বাংলাদেশের ক্ষেত্রে নিয়েছেন, এবং সেই চেঞ্জগুলোর ক্ষেত্রে কারা কারা বাইরে ছিলেন। যেমন আমরা যদি ফরিদ আপা, যিনি উপদেষ্টা হিসেবে ছিলেন, তিনি একটা কথা বলেছেন যে তিনি ওই কিচেন ক্যাবিনেটের বাইরে ছিলেন, এবং বিশেষ করে তিনি ইঙ্গিত করেছেন আমেরিকার সাথে যে চুক্তিটার কথা, বিষয়টা বলেছেন। তো আমরা জানি যে ওই চুক্তিটা হয়েছে বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী তার নেতৃত্বে, তার ড্রাফট করা, তার নেগোসিয়েশন করা, তার সবকিছু নেতৃত্ব দেয়, তিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তৎকালীন সময়। তো আমার কাছে যদি মনে হয় সেটা হলো যে গভর্নমেন্টের দেখবেন যে গভর্নমেন্টের কয়েকটা ফেজ আছে। একটা ফেজে গভর্নমেন্ট মনে হয়েছে যে অনেক বেশি গণঅভ্যুত্থানের নেতৃত্ব ছাত্রদের দ্বারা অনেক বেশি প্রভাবিত, অকুপাইড ছিল, এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। আবার অনেক সময় মনে হয়েছে একটা জামাত দ্বারা বেশি প্রভাবিত, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা সমালোচনা হয়েছে। এরপর মনে হয়েছে কিছু সময় যে এনজিও কর্মী কিংবা হচ্ছে সিভিল সোসাইটি দ্বারা এটাকে বেশি প্রভাবিত, এটাও নিয়ে আলাপ আলোচনা হয়েছে। একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে বিশেষ করে শেষেরদের আগে আগে দেখবেন যে গভর্নমেন্টটা, বিশেষ করে লন্ডন মিটিংয়ের পরে, আমার কাছে মনে হয় যে গভর্নমেন্টটা বিএনপির দিকে যে ঝুঁকে গিয়েছে, এইটা নিয়ে অনেক আলাপ আলোচনা ছিল, এবং সেই ট্রানজিশনটা হয়েছিল একজন ব্যক্তির হাত ধরে, যার বিরুদ্ধে বিএনপি আলাপ আলোচনা করেছিল, এই খলিল সাহেবের বিরুদ্ধে, এবং আন্দোলন করেছিল তার পতনের বিরুদ্ধে, এবং তিনি হয়তো নেগোসিয়েশনটা করেছেন। আমার কাছে মনে হয়েছে যে ওই যে ঝুঁকে গিয়েছিল, সেই ঝোঁকার প্রেক্ষিতে গভর্নমেন্টের এই বাকি পোর্শনের যারা ছিলেন, অর্থাৎ যদি আপনি কারোর সাথে এনসিপির অ্যালাইন করেন, কারোর সাথে জামাতের অ্যালাইন করেন, তাদেরকে বাদ দিয়ে বিএনপির সাথে যে একটা বোঝাপড়া হয়েছে গভর্নমেন্টের, সেই সিদ্ধান্ত এক্সিকিউশন করার জন্য একটা ছোট বডি হয়তো গভর্নমেন্টের দরকার ছিল। তো আমি যেটা মনে করি যে যেহেতু ফরিদ আপা এটা বিশেষ করে চুক্তিটাকে ইঙ্গিত করেছেন এবং বলেছেন, আমার কাছে মনে হচ্ছে যে খলিল সাহেবের নেতৃত্বে বিএনপির সাথে বোঝাপড়ার ভিত্তিতে যে সিদ্ধান্তগুলো এক্সিকিউশন করার জন্য একটা কিচেন ক্যাবিনেটের হয়তো তাদের প্রয়োজন হয়েছিল। এখন সেই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে আলাপ করতে হবে। এখানে আলাপটা তুষার ভাই তো গণমাধ্যমের পক্ষ থেকে আলাপ করেছেন, হয়তো একজন বিএনপির থাকলে কিংবা একজন ওই কিচেন ক্যাবিনেটের একজন উপদেষ্টা আজকে থাকলে হয়তো আমাদের আলোচনাটা আরেকটু মুখোমুখি হতো। এইটা একটা জায়গা আমি মনে করি। আর তৃতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে এই আপনি যে কথাটা বললেন যে ইউনূসের যে ব্যর্থতা, সেইটার ভার বইছেন বর্তমান সরকার, এইটাকে অনেক বেশি আমার কাছে মনে হচ্ছে অনলাইনার আর্গুমেন্ট হয়ে যাচ্ছে। এই জন্য যে আমি একটু আগেই বললাম যে এই সরকারের যেই লিগ্যাসি, অন্তর্বর্তী সরকারের এবং বর্তমান বিএনপি সরকারের যে লিগ্যাসি, সেই লিগ্যাসিতে কিন্তু মোটা দাগে কোনো ফাটল হয় নাই। কারণ দেখেন যে অর্থ উপদেষ্টা বিএনপির সাথে অ্যালাইন ছিল, আইন উপদেষ্টা বিএনপির সাথে অ্যালাইন ছিল, চিফ অ্যাটর্নি জেনারেল বিএনপির রানিং আইনমন্ত্রী, নিরাপত্তা। তো সেক্ষেত্রে বিএনপির কিন্তু উইদাউট সেট আপ সে একটা ট্রানজিশন করে নিজে ক্ষমতায় আসছে। সো সেটাতে তার ভার বইতে হবে। আমার তো মনে হয় যে তখন বিএনপি দায় না নিয়ে সিদ্ধান্তগুলো বিএনপি তখন এক্সিকিউট করেছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরেও। তো এইটা একটা জায়গা। আর যদি আমরা দায় টানতে যাই, তাহলে তো অন্তর্বর্তীকালীন সরকারের যে ভালনারেবিলিটি, তুষার ভাই যেই ভালনারেবিলিটি নিয়ে আলাপ করলো, সেই ভালনারেবিলিটি তো এর আগে সরকারের ভালনারেবিলিটি অন্তর্বর্তী সরকারের উপরে বইছে, এবং সেই অন্তর্বর্তী সরকারের ভালনারেবিলিটি এখনও আমাদের বইছে, এবং ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে অনেক কিছুর মধ্য দিয়ে আমাদের যেতে হয়েছে। সেই যাওয়াগুলো নিয়ে এখন আমাদের সত্যি সত্যি নির্মোহ আলাপগুলো করতে হবে। পাশাপাশি আমরা বর্তমানে যেটার মধ্যে লিভ করছি, সেই আলাপগুলো আসলে আরও বেশি প্রাসঙ্গিক হবে। যেমন এখন কিন্তু মানুষ সত্যি সত্যি মনে করেন আওয়ামী লীগের এই যেই ধরনের দুঃশাসন, যেই ধরনের হত্যা, খুন, গণতন্ত্রের উপরে যে নির্যাতন, এটাও কিন্তু মানুষ এখন আর বেশি শুনতে চায় না। কেন শুনতে চায় না? কারণ মানুষ সবসময় বর্তমানের বাঁচে এবং বর্তমানকে ঘিরে সে আলাপ আলোচনা করে। সো এখন হয়তো আমরা অন্তর্বর্তীকালীন সরকার 100 দিন আগে গিয়েছে, আমরা হয়তো আরও 100 দিন হয়তো অন্তর্বর্তী সরকার নিয়েও আলাপ আলোচনাগুলো প্রাসঙ্গিক থাকবে। এরপরে আসলে রিয়েল ফাইটটা শুরু হবে নেক্সট
5 ইয়ার্সের ফাইট যেটা বর্তমান সরকারে আছে। সো আমাদের ওইখানে আলাপটা শেষ পর্যন্ত যাইতে হবে। তুষার ভাই, রাষ্ট্রের গোপনীয়তা এই যে শপথের আছে, এই যে ওনারা যে রাষ্ট্রের এই যে ধরনের তো রাষ্ট্রের গোপনীয় বিষয়গুলো, এগুলো যে ওনারা প্রকাশ করছে, এটা কি ওনারা শপথ ভঙ্গের মতো একটা বিষয় চলে আসছে? এটা রাষ্ট্রের গোপনীয়তা না। মন্ত্রিসভার বৈঠক কবে কবে হয় কিংবা কিভাবে হয় এটা তো রাষ্ট্রের কি গোপনীয়তা আলোচনা না। হচ্ছে, কি বৈঠকের আলোচনার বিষয় কিন্তু ওনারা বলেন নাই। ওনারা শুধু বলেছেন যে বৈঠকের মধ্যে আরেকটা বৈঠক হয়েছে। সকলের সঙ্গে আলোচনা না করেই অনেক সিদ্ধান্ত নেওয়া হতো। এটা তো রাষ্ট্রীয় গোপনীয়তা না, বরং এটা রাষ্ট্রের নিয়ম ভঙ্গ করা হয়েছে, ওনারা সেটা বলে দিচ্ছেন। রাষ্ট্রের নিয়ম কি? মন্ত্রিপরিষদ একসাথে বৈঠক করবে, আলাদা আলাদা করে তারা বৈঠক করে গ্রুপে গ্রুপে গ্রুপিং করবেন ভিতরে, তাই না? চট্টগ্রাম গ্রুপ, নোয়াখালী গ্রুপ, অথবা গ্রামীণ ফোন, ইনফর্মাল ভাবে বসতে ইনফর্মাল মিটিং করাটা আসলে নৈতিকভাবে ঠিক না। এটা ঠিক না। মন্ত্রী পরিষদের সদস্যরা ইনফর্মালি মিটিং করবেন কেন? যার যার ব্যক্তিগত আদান প্রদান থাকলে সেটা হতে পারে। 10-12 জন মন্ত্রিসভার সদস্য যদি একসাথে মিটিং করেন আলাদা করে, সেটা মোটেও স্বাভাবিক প্রক্রিয়া না। এটা তাদের করার কথা না। আমরা কি এটা কিন্তু কনফার্ম না, উপদেষ্টারা সঠিক কথা বলছেন কি? একাধিক উপদেষ্টা বলেছেন, যদি 3-4 জন 5 জন একই রকম কথা বলেন, যেমন নাহিদ বলেছেন, সাকাওয়াত সাহেব বলেছেন, তৌহিদ সাহেব বলেছেন, আসিফ নজরুল বলেছেন, জানতেন না, ফরিদ আপা বলেছেন, তাই না? তো তাহলে আসিফ নজরুল না, আসিফ ভুঁইয়া? আসিফ ভুঁইয়া বলেছেন, আসিফ নজরুলও বলেছেন। আসিফ উনি নজরুল জানতেন তো- না, চুক্তির কথা জানতেন কিন্তু না। আসিফ ভুঁইয়া তো ওই কমিটির মেম্বার ছিল, কোন কমিটি ওই মেম্বার? যেটা আমরা কথিত কিচেন কমিটি। সেটা যদি থেকে থাকে তাহলে শেষের কয়েক মাস ছিল না যখন সে পদত্যাগ করেছে। আর যদি না না, আসিফ নজরুলের কথা বলছে। আসিফ নজরুল কিচেন কমিটিতে ছিলেন, কিন্তু উনি কিচেনে বসেও জানতে পারেন না যে একটা চুক্তি হচ্ছে কিচেনের ভিতরে। তাহলে মনে হয় কিচেনের মধ্যে ফ্রিজ আছে, মাইক্রোওয়েভ আছে, ডিশ ওয়াশার আছে, ওগুলোর মধ্যে ঢুকে আবার কিছু লোক আলাদা করে মিটিং করেছে। খুব হাস্যকর, জানেন? ওনাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম, ওনাদের উপর আমরা আস্থা রেখেছিলাম। আমরা মনে করেছিলাম যে ওনারা আমাদের অভিভাবকের মতো আমাদের দেশটাকে একটা সুন্দর দিকে পরিচালনা করবেন। ওনারা উল্টা ওখানে বসে বসে গ্রুপিং, লবিং, নানান ধরনের বৈদেশিক স্বার্থ রক্ষা থেকে শুরু করে হেন কাজ নাই সেটা করেন নাই, এবং এখন একজন আরেকজনের কথা বলে দিচ্ছেন। বলে যে দিচ্ছেন, আমি মনে করি এটা রাষ্ট্রের উপকার করছেন। রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না, রাষ্ট্রের কোনো গোপনীয়তা ভঙ্গ হচ্ছে না, বরং রাষ্ট্রকে লুকিয়ে রেখে যে গোপন চুক্তি স্বাক্ষর করা হয়েছিল, এইটা হচ্ছে রাষ্ট্রবিরোধী একটি কাজ। মানুষ জানবে না কেন আপনি কি চুক্তি করছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে কে এই ম্যান্ডেট দিয়েছিল যে জনগণকে উজ্জ্ব রেখে, কাউকে না জানিয়ে, মন্ত্রিসভার একটা বিরাট অংশকে না জানিয়ে একটা চুক্তি স্বাক্ষর করা? এই চুক্তিটা কে কে পাঠ করেছিল? উনি যদি আজকে সত্যবাদী হতেন, ওনার উচিত ওই যে 3040 কি বই লেখেন না, গোল্লার উপরে গোল্লা দিয়ে, ওনার এখন এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে উনি যে সময়টা কাটিয়েছেন, ওইখানে উনি কি করেছেন এবং করেন না একটা বই লিখতে বলেন। উনি আবার নিজে লেখেন বলেও আমার এখন সন্দেহ হয়। আমার ধারণা উনি নিজে লেখেন না, লোকজন রেখে দেন, ডিকটেশন দেন, অন্যরা লিখে দেয়। ঘোস্ট রাইটারদের লেখান বলে আমার ধারণা। কারণ ওনার বইপত্র যারা লিখে দিতেন এরকম লোকজনকেও উনি কিন্তু, বা ওনার সাক্ষাৎকার যারা নিতেন এরকম লোকজনকে উনি উপহার দিয়েছেন। উনি তো রাজার মতো দেশটা চালিয়েছিলেন। বাদশাহ আকবর খুশি হলে মুক্তার মালা এরকম ছুড়ে দেয়। হ্যাঁ, গান ভালো লেগেছে তানসেনের দিকে মনে করেন একটা আংটি ছুড়ে দেয়। উনিও সেরকম পদ বিতরণ করেছেন। ওনার বিতরণকৃত পদে প্রচুর অপদার্থ লোকজন এখনো বসে আছে, এবং সেই সব অপদার্থদের আপনি ডাক দিয়ে জিজ্ঞেস করলে 4টা নজরুলের কবিতা মুখস্থ বলতে পারবে না, কিন্তু নজরুলের অভিভাবক হয়েছে। 4টা ইংলিশ কথা ট্রান্সলেট করে বলতে পারবে না, কিন্তু মনে করেন ইংরেজের দেশে গিয়ে বসে আছে। এরকম বহু লোক আছে উনি যাদেরকে, মানে এই সরকার তাদেরকে রিমুভ করেনি। এই সরকার হয়তো চিন্তা করেছে ঠিক আছে থাকুক, পরে রিমুভ করে। আমি জানি না কেন রিমুভ করে না বা করবে কিনা। আমি মনে করি না যে কাউকে রিমুভ করা উচিত কেউ কাউকে নিয়োগ দিয়েছে সেই কারণে। কাউকে রিমুভ করলে করা উচিত অযোগ্যতার কারণে বা দক্ষতা প্রমাণ করতে না পারার কারণে। না, আমি আপনার প্রসঙ্গে বলছি, যেহেতু আপনি তাদের অযোগ্যতাটাকে সামনে আনছেন সেই জন্য বলছি। যেমন ধরেন একজন আছে, আমরা পত্রিকায় পড়েছি, উনি বিভিন্ন সভা সমিতির আয়োজন করেছিলেন, টাকা পয়সা মানে যেসব সেমিনার আয়োজন করেছিলেন, যেটা নাকি টাকা পয়সা ঠিকমতো খরচ হয় নাই। আমরা তো শুনেছি, এই কথা সত্য কিনা তদন্ত হয়েছে? তদন্ত তো হয় নাই। তো এগুলো আসলে করা উচিত বলে আমি মনে করি। যে জায়গাটাতে ছিলাম, এই যে চুক্তি স্বাক্ষর থেকে শুরু করে আরো বহু কাজ তারা করেছেন, তারা একপাক্ষিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু তারা আমরা কখনো কারোর সঙ্গে আলোচনা করার চিন্তাই করেন নাই। এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু বলেছে যে সব দলের সঙ্গে আলোচনা করেই তারা এই চুক্তি। কখন তারা করেছিলেন? উনি যখন বিদেশে বেড়াতে যান তখন তো সবার সামনে দিয়ে দলের লোকজনকে নিয়ে যান, অনিবন্ধিত দলের লোকজনকেও নিয়ে যান। আবার যাদেরকে নিয়ে গিয়েছিলেন তারা আবার 2 দিন পরে আলাদা হয়ে যায়, হ্যাঁ, অন্য দলে চলে যায়, পদত্যাগ করে দেয়। উনি সেটা সবার সামনে দিয়ে করেন নাই। ওনার বাড়িতে যে তরুণরা ঢুকে পড়তো কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া, কোনো কিছু ছাড়া, হেঁটে হেঁটে ঢুকে পড়তো, বের হয়ে এসে বলতো যে উনি ইচ্ছা প্রকাশ করেছেন পদত্যাগের। আপনার মনে আছে? হ্যাঁ, এই যে এই উপদেষ্টারা তো বলছে যে ওনারা পদত্যাগ করতে চেয়েছিলেন, বলতে পারেননি, অবলা উপদেষ্টা, বুক ফেটেছে তবু মুখ ফুটে নাই, তাই না? কিন্তু উনি তো বুক ফেটেছে, মুখও ফুটেছিল, উনি কিন্তু বলেছিলেন আমি পদত্যাগ করে দিব। তো যে উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা বলে আমি পদত্যাগ করে দিব,
উপদেষ্টারা মনে মনে ভাবে আমি পদত্যাগ করে দেবো, সেই উপদেষ্টা মণ্ডলীর অবস্থাটা আপনি চিন্তা করেন। এরা মাথার মধ্যে খালি সারাদিন পদত্যাগ করার চিন্তা, এই পদত্যাগ করার চিন্তা নিয়ে ওনারা পদে বসেছিলেন। এবার আসেন, সবকিছু লোকের সামনে করতে পেরেছেন, খালি চুক্তিটা কেন লোকের সামনে করতে পারেন নাই? চুক্তিটা নিয়ে কোনো আলোচনা হয় না কেন? এরকম একটা চুক্তি যে মুসাবিদা করা হচ্ছে, পত্রিকা এসেছে, কারো সঙ্গে আলোচনা হয়েছে, কেউ জেনেছে? আমরা হঠাৎ করে জেনেছি একটা বাণিজ্য চুক্তি হচ্ছে, এবং যে লোকটা বাণিজ্য মন্ত্রী ছিল তার অবস্থা দেখেন, সে গিয়ে বিমানের পদে বসে পড়লো, এবং এখন সে উপদেষ্টা নাই, কিন্তু এখন সে বিমানের ব্যবসা শুরু করেছে। তার নাকি আগে থেকে একটা ব্যবসা ছিল, সে বেক্সিমকো এভিয়েশনের হ্যাঙ্গারের মধ্যে নিজের এভিয়েশন খুলে দিয়েছে। উনি এই চুক্তির মধ্যে 15টা বিমান কিনবে বলেছে। এই যে এই কাজগুলো উনি করেছে, উনি না এসে বলেছে দেশের অর্থনীতি কি জানি সুনামি হয়েছে, কি জানি সুন্দর সুন্দর টার্ম বলতো, দেশের শেষ হয়ে গেছে, এরকম একটা সুনামি অর্থনীতিতে উনি 15টা বিমান কেনার টাকা কোত্থেকে পাবেন? এটাকে উনি অ্যালোকেট করে দিয়ে গিয়েছেন, টিকা কিনে নাই। একটা অথর্ব, এবং আমি মনে করি যে স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞানহীন ওনার গ্রামীণ ফোনের এক সহকর্মীকে উনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। আজকে 500-র বেশি শিশু হামে মারা গিয়েছে, এবং এখন তারা অস্বীকার করেন, এইটা বলেন সেটা বলেন, টিকা এনেছি, হ্যান এনেছি, ত্যান এনেছি। তাহলে হামে রোগী মরে কেন? হামে এইভাবে শিশু আক্রান্ত হচ্ছে কেন? ওটা ব্যাখ্যা করেন। ওইটা কিন্তু ব্যাখ্যা করে না কেন হাম হচ্ছে, বলে কি আমাদের দোষে হচ্ছে না। ওদের বক্তব্য আপনি যতগুলা পত্রিকায় দেখবেন, একটাই বক্তব্য, হ্যাঁ শিশু মারা যাচ্ছে কিন্তু ওনাদের দোষে হচ্ছে না। তাহলে দোষ কার? দোষ নাকি শেখ হাসিনা? তাহলে শেখ হাসিনার সময় মরে নাই কেন? আপনাদের সময় মরলো কেন? উনি কি ফু দিয়ে হামির জীবাণু পাঠিয়েছে? এগুলো হচ্ছে যা ঘাড়ের থেকে বোঝা নামিয়ে দেওয়া, অপদার্থতার যে বোঝা সেটা নামিয়ে দিয়ে নিজেদের অপদার্থতা লুকিয়ে রাখার চেষ্টা। এই যে উনি এই কাজগুলো করেছেন, স্বাস্থ্য ব্যবস্থা 12টা বাজিয়েছেন, অর্থনীতি তো উন্নতি করে যাওয়ার কথা ছিল, সেটা তো করতেই পারেন নাই। 2 পয়সার বিদেশি বিনিয়োগ আনতে পারেন নাই, তাই না? কিন্তু ওনার বিনিয়োগ উপদেষ্টা কি করেছেন? আকাশ থেকে লাফালাফি করেছেন, আকাশ থেকে জাম্প করেছেন উনি। হ্যাঁ, কিন্তু উনি 2 টাকার বিনিয়োগ আনতে পেরেছিলেন কিনা ব্যাখ্যা করুক। কত টাকার বিনিয়োগ এনেছিল, কত টাকার আনে নাই? কোনো জায়গা থেকে দৃশ্যমান কোনো সফলতা ওনারা রেখে গিয়েছেন? তা রাখতে পারেন নাই, কিন্তু ওনাদের কোনো দোষ নাই। ওনারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্তর্বর্তী সরকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নোবেল বিজয়ী। উনি এইখানে শিশু মারে, উনি চায়নাতে শোক প্রকাশ করে, মিঠুন চক্রবর্তীর ডায়ালগের মতো, কি চর মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, মানুষ মারে চীনে, আর উনি এখানে গুনে। এটা কোনো কথা? এখন উনি বাংলাদেশে আছেন? উনি কি হামের শিশুকে দেখার জন্য একটাবার হাসপাতালে গিয়েছেন? উনি কি আগামীকাল কোনো ঈদগাহে নামাজ পড়বেন? তখন না ক্যামেরা সহ ঈদগাহে গিয়েছেন। এখনো যান, আমরা ক্যামেরা নিয়ে যাই, আপনাদের টিভি যাক না ক্যামেরা নিয়ে। এই কাজগুলো উনি করেছেন। ফলে এই যে দেশে মবের শাসন প্রতিষ্ঠা করা, তরুণদেরকে পথভ্রষ্ট করা, তরুণদেরকে এক ধরনের প্রলোভন দেখানো, কথায় কথায় বলা, 25 সালে অনেক দরখাস্ত এসেছে, 26 সালে নাকি আরেকটা কি হবে, মানুষ নাকি আমাদেরকে ছাড়া বুঝবে না, আমাদের তরুণদেরকে ছাড়া নাকি চাকরি দেওয়ার কিছু থাকবে না। অথচ যেখানে আমেরিকা যাইতে আমাদেরকে 10-15 হাজার ডলারের ভিসা বন্ড গুনতে হচ্ছে। ইউনুস সাহেবের তো বন্ড লাগে না, উনি তো আমেরিকান মেডেল পেয়েছেন। কিন্তু এখানকার দরিদ্র মধ্যবিত্ত যার সন্তান বিদেশে পড়াশোনা করে, তাকে দেখতে যেতে গেলে তাকে 10,000 ডলারের বন্ড দিতে হচ্ছে। এই 10,000 ডলার কোত্থেকে আসবে এই দেশে, এই গরিব দেশে? ওই লোকটা 10,000 ডলার কোত্থেকে দিবে? বাংলাদেশে কি 10,000 ডলার একজন ব্যক্তির পক্ষে জামানত দেওয়ার মতো আইনি কাঠামো আছে? এই ব্যবস্থা তো উনি করে গিয়েছেন। ওনাদের তো দেশি বিদেশি পাসপোর্ট আছে। ওনার তো আমেরিকান নাগরিক এখানে এসে সংবিধান সংস্কার করছিল, অথচ সেই আমেরিকাতে আমরা যেতে পারি না। আমাদের এত অসম্মান, এগুলো ওনারা করে রেখে যান নাই। এগুলোর কোনো জবাব উনি দিচ্ছেন? উনি না বলেছিলেন আমাদেরকে নেওয়ার জন্য নাকি লোকে অস্থির হয়ে যাবে। এখনো দেখি আমাদেরকে ঠেকানোর জন্য লোকে অস্থির হয়ে গেছে। কোনো দেশে আমরা যাইতে পারি না, সব দেশের ভিসা ফি বাড়িয়ে দেওয়া হয়েছে, যে কোনো দেশে বাঙালি ঢুকতে গেলে রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এমনকি উনি যে বিশ্ববিদ্যালয়টার ভিসি ছিলেন, ক্যালিডোনিয়ান নাকি বিশ্ববিদ্যালয়, উনি একটা সম্মানিত ভিসি ছিলেন। ওই ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয় বাঙালি পাকিস্তানি আরেকটা কোন দেশের ছাত্রদেরকে নিতে চায় না, এখন নিবে না। এগুলার জবাব দেয় না কেন উনি? এগুলার জবাব তো ওনাকে দিতে হবে। দেশ চালাইলে জবাবও দিতে হবে। উনি দেশ চালিয়েছেন, তাহলে জবাবও দিবেন। আমি একটু শান্ত আপনার কাছে আসি, একটু অন্য প্রসঙ্গে আমরা আলোচনা করি। সরকারের 100 দিন পূর্তি হলো আজকে, যদিও তার 2 দিন আগেই সরকারের মুখপাত্র, প্রধানমন্ত্রী মুখপাত্র প্রেস ব্রিফিং করে অনেক তাদের সাফল্যের কথা বলেছে। আপনাদের এনসিপি, আপনার তো সংসদে বিরোধী দলের ভূমিকা আছে, আপনাদের চোখে সরকারের 100 দিনকে কিভাবে মূল্যায়ন করবেন? 100 দিন নিয়ে বলবো, আগে তুষার ভাইয়ের কিছু আলাপটা বলি। যেমন তুষার ভাই কিছু ফ্যাকচুয়াল আলাপ, অনলাইনের অনেকগুলো আলাপ বলেছেন, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এবং মোটা দাগে
মনে করেন কোন একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি যখন স্টুডেন্টদের কোয়ালিটি, স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করে নেয় বা না নেয়, সেটা কি আপনি মনে করেন 1 বছর বা 1.5 বছরের মধ্যে আপনি পুরো স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ড, যে স্টুডেন্টরা 20 বছর যাবত একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বেড়ে ওঠে, সেটা কি আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন বা চেঞ্জ করা যাবে? এরকম করে মনে করেন আপনি শত শত দায়, শত শত আলাপ আপনি করতে পারবেন। আমরাও কিন্তু এই আলাপগুলো করছি। আবার যেমন মনে করেন টিকা কেনার কথা বলেছে, আপনি চ্যানেল 24-এর যেই লাস্ট নিউজটা দেখেন, ওখানে কিন্তু বলেছে যে 24-এর তুলনায় 6 গুণ বেশি টিকা কিন্তু 25-এ সময় মতো এসেছে আসে নাই। এসেছে এবং আপনি এইভাবে গুনলে হবে না। আপনি এবং ডিম খাবেন আজকে আর আনবেন সেপ্টেম্বর মাসে। আমি বলি সেটা হচ্ছে যে, এবং এই অন্তর্বর্তী সরকার যখন করেছে, বিদায় নিয়েছে, তখনও কিন্তু টিকার মজুদ ছিল এবং এখনও সেই টিকা কিন্তু এখনও আছে। সো বিষয়টা হচ্ছে যে এখন মনে করেন এখন কেন মানুষ মরছে, এখন কেন মানুষ মরছে, এই জন্য ইনু সরকারের মানে সরকার চালানোর ব্যর্থতা চলে আসবে। বিষয়টা যেমন স্বাস্থ্যমন্ত্রীর অনেকজন অযোগ্যতা ছিল, যেমন আমরা একবার এই ভরা সমাবেশে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়েছি। তো সেটা ইউনুসের অযোগ্যতা না, ইউনুস সাহেবের কলিগ। না, আমি বলছি না যে ইনু সাহেবের অযোগ্যতা না, যে কিন্তু কলিগকে উনি নিয়োগ দিয়েছে তাদের পদত্যাগ ওনারা চাইছে, কিন্তু ইউনুসের দোষ দেখে না। না, আমি ইউনুসের দোষ দেখে এটা বলি নাই। ধরনের নেপোটিজম ছিল তো। ইউনুসের দোষ দেখে আমি এটা কিন্তু বলি নাই। ইউনুসের অপদার্থ অযোগ্যতা, নিয়োগ দিয়ে উনি অবস্থাটা করেছে। ইউনুসের অযোগ্যতা নিয়ে আমরা কথা বলছি, ইউনুসের দোষ নিয়ে আমরা কথা বলছি। কিন্তু আমার কথাটা হচ্ছে কি যে তুষার ভাই যেমন বাংলাদেশের মনে করেন এই 54 বছরে আমরা যা যা করতে পারি নাই, মনে হয় সবকিছু আসলে এই 1.5 বছরে। হ্যাঁ, সেটা তো বলেছে উপদেষ্টা, বলেন না, 54 বছর আপনারা কি করেছেন আমরা দেখাই দিব, বলেন ওনার রিজওয়ান হাসান। আপনি যদি ইনিশিয়েটিভ নেন, আপনি যদি মনে করেন কাজ করার চেষ্টা করেন, আর আপনি সবকিছু চেঞ্জ করে ফেলতে পারবেন। এবং আলাপটা দেখেন, ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে এই 3 মাস হইলো তুষার ভাইয়ের আলাপে কিন্তু মনে করেন এখন এই সরকারের সময় অনেক হামের শিশু, হয়তো অনেক শিশু হয়তো হসপিটালে মারা যাচ্ছে, সেটা আইসিইউ পাচ্ছে না, হয়তো অব্যবস্থার কারণে মারা যাচ্ছে। কিন্তু এর জন্য আসলে এই 3 মাস পরেও ইনু সরকারের 1.5 বছর আগের দায়ী, কিন্তু তিনি আবার 1.5 বছর আগে, আবার একদিন আগেও তিনি যাবেন না। অর্থাৎ ইনু সরকার শপথ নেওয়ার আগে যে অব্যবস্থাপনা ছিল ওই পর্যন্ত তিনি আবার যাবেন না। যাবেন কখন থেকে শুরু করবেন? 5 আগস্টের পর থেকে তিনি শুরু করবেন। না, অবশ্যই যাবে, তাকে আমরা হটিয়ে দিয়েছি। কিন্তু এখান থেকে বিদায় করেছি 5 আগস্টের পরে, যার পর থেকে শুরু হয় তুষার ভাই। আলাপ হবে এখান থেকে 5 আগস্ট পর্যন্ত যে আলাপ, ওই সময় আমি পরিষ্কার বলি, আমি বলি 2013 থেকে 2019 পর্যন্ত আপনার ফেসবুক স্ট্যাটাস আর আমার ফেসবুক স্ট্যাটাস দেখেন, 20 পর্যন্ত, 21 পর্যন্ত, 22 পর্যন্ত, 23 পর্যন্ত তারা কথা বলেছে, ওটা দেখবেন। না, আমারটা নিয়ে আপনি প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আমি শুধু ফেসবুক স্ট্যাটাস কেন? ফেসবুক স্ট্যাটাস দেই নাই, আমি মাঠে আন্দোলন করছি। সো এটা নিয়ে কোনো ইয়া নাই। সেটা হচ্ছে যে আমি যেটা বলছি, আমরা সাধারণত ইমিডিয়েট যে পাস্ট যে সরকার, সেই সরকারের মানুষ করতেছে। এখানে আমরা আলাপ করব 2012 সালে। আমি 2012 নিয়ে আলাপ করতে বলি। তবে আপনি আলাপটা মাঝখানে কথা বললে আলাপটা তো কনক্লুড হয় না। আমি একটা বাক্য বলার অর্ধেক মাঝখানে তো বলে ফেলে তো সমস্যা। যেমন হামে অব্যবস্থাপনা একটা শিশু মারা যায় না, ডাক্তারদের অবহেলা তো কোনো শিশু মারা যায় না। হামে মরেছে, হাম হইলে কমপ্লিকেশন হয়, সেই কমপ্লিকেশনে মারা গিয়েছে। বিষয়টা হচ্ছে যে মনে করেন আমরা সবসময় বর্তমান নিয়ে কথা বলি, পাস্ট নিয়ে কথা বলি। এখন বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে চুজ, যে আসলে আমি কতটুকু পর্যন্ত যাব, যতটুকু পর্যন্ত আমি আসলে টার্গেট করি অতটুকু পর্যন্ত যাব না। প্রশ্ন যেভাবে হবে উত্তর সেভাবে হবে। এটা হচ্ছে আপনি আমাকে যা প্রশ্ন করেছেন আমি সেটার উত্তর দিচ্ছি। আপনি প্রশ্ন করেন শেখ হাসিনার দুঃশাসন নিয়ে। এখন আমি বলছি, আমি হচ্ছে আপনি অন্তর্বর্তী সরকারের দায়টা ওনার ওই সময় অন্ধ, ওই সময় কালা চশমা পরে বসেছিল। অন্ধ কেন হব আমরা? তাহলে বলেন, একটু বলেন ইউনুস সাহেবের ব্যর্থতা কি? ইউনুস সাহেবের ব্যর্থতা আমরা অনেকবার বলেছি, আলাপ বলেন না, দুইটা বলেন। সো বিষয়টা হচ্ছে ইউনুস সাহেবের ব্যর্থতা, চুক্তিটা ওনার স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দরকার, জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ দরকার, কিন্তু ইউনুস সাহেবের পদত্যাগ দরকার নাই। ওই দুইটা অপদার্থকে নিয়োগ দিয়েছিল কে? না, ইউনুস সাহেবের যদি একজন, ওনারা কিন্তু এই দুজনের পদত্যাগ চাইছিলেন। মনে করেন আমরা 5 আগস্ট পরবর্তীতে একটা এক্সট্রা একটা সিচুয়েশনের মধ্যে আমরা ছিলাম। সো আমাদের কাছে চিন্তা করতে হচ্ছে, যেমন তুষার ভাই যেটা বললো না একবার এক বাক্যে, যে তখন একটা ভয় ছিল যে এই সরকারটা যদি ভেঙে যায় তাহলে আওয়ামী লীগ ফেরত আসতে পারে, একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা আক্রমণ হইতে পারে, দেশে একটা অস্থিরতা হতে পারে। এটা তো তুষার ভাইয়ের কনসার্ন, এটা সত্যি তো আমাদের কনসার্ন ছিল। আমাদের কনসার্ন ছিল যে ইউনুস সাহেবের মনে করেন 50টা ব্যর্থতা আছে, সেটা নিয়ে আমরা আন্দোলন করবো, সেটা নিয়ে কথা বলবো, কিন্তু এটা ভেঙে গেলে আমাদের কি পরিণতি তৈরি হবে এটা নিয়ে আমরা ভাবছি, সত্যি ভাবছি। তুষার ভাই রাইটলি অ্যাড্রেস করছে, কিন্তু তুষার ভাই যেমন একটা কনসার্ন না যে আওয়ামী লীগ আসলেও তো তুষার ভাই সমস্যা নাই, কিন্তু সত্যি আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যেই মানুষগুলো আন্দোলন করছে, যেই মানুষগুলো অভ্যুত্থান করছে, তাদের সমস্যা আছে। বাংলাদেশে যারা গত 17 বছর নির্যাতনের শিকার হয়েছে, যারা এই 5 আগস্ট পরবর্তীতে রাজনীতি করার সুযোগ পেয়েছে, তাদের সমস্যা আছে। এবং যে কারণে ইউনুস সাহেবের পদত্যাগের কথা বললেন, ইউনুস সাহেব যখন পদত্যাগ করার কথা বলেছে, তিনি তো খুব সুন্দর করে একজন ছাত্র উপদেষ্টার কথা বললেন, যেই ছাত্র উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় সবচেয়ে কম সময় ছিলেন, 6 মাসের একটু বেশি সময় ছিলেন, তারপরে বাকি পুরো 1.5 বছর তিনি ছিলেন না। কিন্তু ওখানে কিন্তু বিএনপি, জামাত, প্রত্যেকটা দল কিন্তু ওই পদত্যাগের কথা বলার পরে শুধু এনসিপি বা ছাত্র উপদেষ্টারা যান নাই, ওখানে প্রত্যেকটা দলের প্রতিনিধিরা গেছেন এবং
প্রত্যেকে, যেমন বিএনপি অনেক জায়গায় উপদেষ্টাদের Breaking বিরোধিতা news করেছে টা না, কে দিয়েছিল? বিরোধিতা করেছে না, করেছে। জামাত করেছে না, করেছে। বিএনপি তো সবচেয়ে বেশি সমালোচনা করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারের। যদি আপনি গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ বাদে আপনি যদি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচকের জায়গা থেকে দেখেন, সেই বিএনপিও কিন্তু আবার তখন তাকে আবার রাখার জন্য কনভিন্স করছে, কারণ সবার কাছে মনে হয়েছে যে এই একটা এই উপদেষ্টা পরিষদের মধ্য দিয়ে আমাদের একটা পিসফুল একটা ইলেকশন আমাদের পার করতে হবে। এটা কিন্তু আমাদের একটা প্রাইমারি টার্গেট ছিল। সো সেই জায়গা থেকে সংক্ষেপ করেন। সংক্ষেপটা হচ্ছে এটাই যে আমাদের যদি এটা আমরা বলি যে আমরা তাকে পদত্যাগ করতাম, ফেলে দিতাম, হ্যাঁ, তো তারপরে যা হবার হয়তো আওয়ামী লীগ আসলে আসতো, এটা এটা কেউ আমাদের বলে কোনো নাই। কথা না। হ্যাঁ, সো এটা কেউ বলে নাই, ওনারা পদে ভাই, আমি করতে বলতেছি, চাইছে, সো বিষয়টা ওনারা হচ্ছে- পদে করতে হ্যাঁ, পদে চাইছে, করতে সেটা চাইছে। নিয়ে কথা হয়েছে, যাদের So, পদত্যাগ করতে বিষয়টা কেন হচ্ছে- চাইছে। তো এই জন্য যাদের আওয়ামী লীগ আসলেও কোনো সমস্যা নাই, কিংবা অনেকে মনে করেন যে আওয়ামী লীগ আসলে বেটার ছিল, অনেকে যদি মনে করেন, তারা এটা মনে করতে পারেন, সেটা আমি দোষের কিছু মনে করি না। কিন্তু আমরা এটা স্বীকার করি যে এই সরকারের, অন্তর্বর্তী সরকারের নানা ব্যর্থতার মধ্য দিয়ে একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনে আমাদের এই বিষয়গুলো কনসিডার করতে হয়েছে। সেটার মধ্য দিয়ে আমরা একটা ইলেকশন পার করে আমরা একটা নির্বাচিত সরকারে আসছি। সো সেই জায়গায় আপনি যে প্রশ্নটা করেছেন একটু সংক্ষেপে। যে 100 দিনের যেই পর্যালোচনাটা সরকার বলেছে, আপনি একটা সরকারের মোটা দাগে আপনি সরকারের ইন্ডিকেশন দেখবেন কি কি দিয়ে। সেটা হচ্ছে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা অনেক দুর্বলতার জায়গা, আমরা সবসময় আলাপ আলোচনা করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানুষের ক্রয় ক্ষমতা বা বেঁচে থাকার যে ক্ষমতা বা নিড যে প্রয়োজন, এবং তৃতীয়ত হচ্ছে যে নিরাপত্তা এবং মনে করেন মানুষের সিকিউরিটি, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু আমরা দেখেছি যে আগে একটা ঘটনা ঘটতো যে যদি নিরাপত্তাহীনতা অবস্থা তৈরি হতো কিংবা হচ্ছে আইন শৃঙ্খলা তৈরি হতো, সেটার জন্য হয়তো এক ধরনের ভয়েস রেজ করলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো চাপ সৃষ্টি করা যেত অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বলেন, কিংবা এখন আমরা দেখেছি যে এটা দলীয় শেল্টারে যখন এই ধরনের মব বলেন, অনিরাপত্তা বা আইন শৃঙ্খলা ব্যবস্থার যা বলেন বা দুর্নীতি বলেন, এই জায়গাগুলো এখন আরো বেশি অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এটা একটা বড় জায়গা। দ্বিতীয়ত হচ্ছে এই কুরবানি ঈদ কেন্দ্রিক একটু বলি, এই 100 দিনকে পেঁচিয়ে একটু সংক্ষেপে, এক আমি একটু মিনিটে শেষ করবেন। সংক্ষেপে করছি, যেহেতু আলাপটা মাঝখানে অনেকগুলো আলাপ আসছে, এই জন্য রেসপন্স করতে হয়েছে। সেটা হচ্ছে যে দেখেন ব্যবস্থাপনার যে জায়গাটা, যেমন মেট্রো রেলের মতো একটা জায়গার নিচে একেবারেই হচ্ছে গরুর হাট বসেছে, এবং সেখানে সেটা মনে হয় তুলে দিছে। তুলে দিছে। কবে তুলে দিছে? আজকে তুলে দিছে। তার মানে কয়েকদিন ছিল, এবং সেখানে সরকারের একজন মন্ত্রী তিনি বলেছেন যে এটা আসলে গরু মালিকরা রাখছে, কিন্তু ওখানে যিনি টেন্ডার নিয়েছেন তিনি বলছেন মেট্রো রেল আমার টেন্ডারের আন্ডার, তিনি যমুনাতে সেই সাক্ষাৎকার দিয়েছেন। তো এই ধরনের, এবং আপনি বাসে যদি যান দেখেন সব জায়গায় ভাড়া বেড়েছে কিনা, আমরা দেখেছি তেল ক্রাইসিস, কিভাবে দাম বাড়ার সাথে সাথে তেল ক্রাইসিস বন্ধ হয়ে গেছে। এই ধরনের মানুষের জীবনের যে দুর্ভোগগুলো আছে, আমরা দেখেছি যে সরকারের সফলতার মধ্যে একটা জিনিসই আমরা দেখি যে তারেক রহমান নিজ পায়ে হাঁটেন, তারেক রহমান হচ্ছে সবাইকে বাসে হেল্পারের মতো উঠান, এবং হচ্ছে তিনি বলেন যে আসলে আমার চেয়ারটা অনেক গরম। অর্থাৎ তিনি কিছুটা, আমি যদি পজিটিভলি বলি, ডাউন টু আর্থ বক্তব্য দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার টোটাল মন্ত্রী পরিষদের উপরে 3 মাসে যে নিয়ন্ত্রণের যে গ্রাফটা যদি আমরা দেখি, সেটা ডে বাই ডে ডিক্লাইন করতেছে। সো এই ডিক্লাইনটা যদি বিএনপি সরকার যদি এটাকে অ্যাকনলেজ করে, এটাকে যদি তিনি ইমপ্রুভ করার চেষ্টা না করেন, তাহলে এটা আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। সো 100 দিনের মূল্যায়ন হচ্ছে সবগুলো জায়গায় মোরালেস মানে হচ্ছে ডিক্লাইন হচ্ছে। তারেক রহমান এখন পর্যন্ত বলছেন যে আমার ইচ্ছা আছে, কিন্তু সেই ইচ্ছার কোনো প্রতিফলন আমরা তৃণমূলে আমরা না, দেখছি না। মাত্র 3 মাস তো হলো। তো আমরা এত দ্রুত হার্শ সমালোচনা নাই করি। না, আমি তো হার সমালোচনা করি, আমি কিন্তু তারেক রহমান ইন্টেনশন নিয়ে পজিটিভ বলছেন। 3 মাস কিন্তু আপনি 100 দিন কিন্তু মাত্র না, এবং আপনি মনে করেন 3 মাসে একটা অন্তর্বর্তী সরকারের ইলেকশন পিরিয়ড পার হয়ে যায়, এবং এখানে কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, হ্যাঁ, এবং এটা পলিটিক্যাল গভর্নমেন্ট যেখানে তার তৃণমূল পর্যন্ত নেতাকর্মী আছে, তার চেইন অফ কমান্ড আছে, যেটা অন্যান্য আমরা বলছি যে এটা ইলেকটেড। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে 5 বছর মেয়াদী সরকার। 5 বছর মেয়াদী সরকার দেখে তো আমি এই 1 বছর যে আমার জনদুর্ভোগ তৈরি হবে, 2 বছর জনদুর্ভোগ তৈরি হবে, আমি তো কি বলছি, আমি কিন্তু গ্রাফের কথা বলছি। আমি কিন্তু বলি নাই যে 3 মাস আমি সমাধান চাচ্ছি, আমি বলছি যে আপনার গ্রাফটা কোন দিকে যাচ্ছে। যদি গ্রাফটা ঊর্ধ্বমুখী হয়, এটা 2 বছর পর ঊর্ধ্বমুখী হোক, কিন্তু গ্রাফের ইমপ্রুভমেন্ট আমাদের দরকার, আমাদের বিরোধী দলের জায়গা থেকে কিংবা জনগণের জায়গা থেকে। তুষার ভাই, আপনার মূল্যায়ন কি আমি সরকার? আপনাকে 5টা লাইনে খেলে কথা বলি, শেষ লাইন থেকে আসি। গ্রাফের ঊর্ধ্বমুখ দরকার, শুধু ইউনুসের সময় নিম্নমুখ ঠিক ছিল, গ্রাফ যে নিম্নমুখ হয়েছে ওটা ঠিক ছিল, ঠিক আছে। আচ্ছা। তারপরে হচ্ছে 3 মাস অনেক সময়, একটা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের সময় পার হয়ে যায়, তাহলে আগের অন্তর্বর্তী সরকার 3 মাসে নির্বাচন দেয় নাই কেন? নির্বাচনের সরকার পার করে দিয়েছিল কেন? কেন নির্বাচনের জন্য দাবি জানাতে হয়েছে? আর ওনার পিছিয়ে পিছিয়ে কতগুলো লোক ঘুরতো, বলতো 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 15 বছর থাকেন। তারপরে বলতো উনি বিদেশে গিয়ে বলছে 50 বছরও নাকি ওনাকে লোকে থাকতে বলছে। এগুলো বলতো কেন? তাই না? 3 মাসের মধ্যে আসেন, ইলেকশন দেয় না আসেন, কেন? 3 মাসের মধ্যে আসেন, ইলেকশন আসেন। দেওয়ার তারপরে জন্য বলছে তারা সংস্কার করবে, সেই সংস্কার বাস্তবায়িত করতে পারে নাই।
আর তারপরে ঘটনা হচ্ছে যে ইলেকশন হয়েছে, সেই ইলেকশনে আপত্তি করেছে এনসিপি এবং জামাত, তারা বলেছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। তাহলে ইলেকশনটা তো নাকি ওনাদের কথা মতো ঠিক মতো করতে পারে নাই, তাহলে পারলোটা কি? না, ইলেকশনে দোষ টুটি থাকা মেট্রো রেলের তলায় গরু থাকলে অসুবিধা, মেট্রো রেল আগুন দিলে অসুবিধা নেই, ওইটা প্রতিবাদ, আর তলে গরু দিলে অসুবিধা। না না, আপনি কি আসেন। আন্দোলন চলাকালীন সময়ের না যে না না, সিচুয়েশন, না না, সব ঠিক মানুষ আছে, মৃত্যু আপনি অবস্থাটা সবার- বুঝেন। না, না, যখন মেট্রো রেলে আগুনের যখন কথাটা বললেন বলতে তো হয় ভাই। তখন গরুও ভালো লাগে না, না, না। আর যখন করতে হয় তখন আগুনও ভালো না না, লাগে। আপনি ব্যাপারটা যে হচ্ছে বললেন, ওইখানে। মানুষের গুলি গোলাগুলি চলতেছে। আসেন না, সেই 500 গুলিতে শিশু, আছে। 500 শিশু মারা গিয়েছে, কোনো অসুবিধা নাই। 500 শিশু শেখ হাসিনার কারণে মারা গিয়েছে, শেখ হাসিনার সময় মরে না। কিন্তু এখন তো অবস্থা এরকম হয়েছে, আগামী 10 বছর পরে যদি কেউ মারা যায় সেটাও আলাপ করতে হবে আমাদের 18 বছর আগে গিয়ে। এটা কি যুক্তির কথাবার্তা? একটা ডাক্তার হিসেবে তো আমি জানি যে টিকা যখন দেওয়া হয় তার 15 মাসের মধ্যে সম্পূর্ণ ইমিউনিটিতে চলে যায় একটা শিশু। তাহলে এখন যারা মারা যাচ্ছে তারা গত 15 মাসের মধ্যে টিকা পায় নাই, তাই তো? তাহলে গত 15 মাসে কে ছিল? আবার সোজা বলে দিচ্ছে যে এই সরকারের দায় দায়িত্ব। এই সরকারের দায় দায়িত্ব চিকিৎসারে ভাই, হাম ছড়ানোর দায় দায়িত্ব তো এই সরকারের না। এবং এই যে আজকে 6টা শিশু আমরা শুনতে পাচ্ছি 8 দিন হাসপাতালে মারা গেছে, আমাদের এটা নিয়ে আলাপ করা দরকার ছিল আজকে, যে কেন মারা গিয়েছে, কি জন্য মারা যেতে পারে একটা বদ্ধ ঘরের মধ্যে। এটার জন্য দায়ী হচ্ছে স্বৈরাচার। এগুলা বললে হবে? নিয়ম হচ্ছে আপনি যে জায়গাতে সমস্যা চিহ্নিত করবেন সেই জায়গা থেকে আলাপ করবেন। আপনি বাংলাদেশের অর্থনৈতিক দুর্দশা আলাপ করতে গেলে আমরা বহুত আগের থেকে আসতে পারবো, কিন্তু আজকে যদি আপনি হাম নিয়ে আলাপ করেন তাহলে তো আমি বহু আগের থেকে আসতে পারবো না, এখনই আসতে হবে। কারণ এই ঘটনা ঘটেছে গত 15 থেকে 16 মাসের মধ্যে। ইমিউনিটি নাই, যে এই ঘটনাটা ঘটছে টিকা না পাওয়ার কারণে। এইবার আসেন, উনি নিজে বলেছেন অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার মধ্যে একটা ছিল আইন ছিল না, আরেকটা ছিল স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা খারাপ হয়েছিল। তাহলে এই যে আইন নাই, স্বাস্থ্য নাই। আগে আমরা দেখতাম যে থানায় কাউকে ধরে নিয়ে গেলে ছাড়াইতে যায় হচ্ছে তার আত্মীয় স্বজন অথবা উকিল, আর আমরা এখন কি দেখেছিলাম, থানা ঘেরাও করে আসামিদেরকে নিয়ে যায়। এগুলো ওনারা করে যায় নাই, ওনারা যে অন্তর্বর্তী সরকার করে গিয়েছে। এই অন্তর্বর্তী সরকার এগুলো আমরা বলবো না, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। এই চুক্তিটা আধিপত্যবাদ না, এই চুক্তির মধ্যে যেসব ক্লজ আছে সেটা আধিপত্যবাদ না। আর যদি আধিপত্যবাদ নাই হয়ে থাকে তাহলে তৌহিদ সাহেব বললেন কেন যে বিভিন্ন জায়গা থেকে নির্দেশ আসতো, সেই অনুযায়ী সরকার চলতো। হ্যাঁ, কেন তৌহিদ সাহেব এটা বলবেন? আমি বলেছি, আপনি বলেছেন? আমরা তো সরকার থেকে বহু দূরের লোক, আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ হিসেবেই কথা বলি। এবং সাধারণ মানুষের আসলেই কোনো অসুবিধা হয় না। আওয়ামী লীগ আসলেও যা অসুবিধা, বিএনপি আসলেও তাই অসুবিধা, জামাত আসলেও তাই অসুবিধা, জাতীয় পার্টি আসলেও তাই অসুবিধা, এনসিপি আসলেও তাই অসুবিধা। সাধারণ লোককে তো কেউ গণে না। আমরা হচ্ছে সাধারণ লোক, আমাদের কি কারণে অসুবিধা হইতে যাবে? আমাদের কথা সাধারণ, আমাদের চিন্তা ভাবনা সাধারণ, আমাদের জীবনযাত্রা সাধারণ। আমরা তো বলি নাই পদত্যাগ করলে আমি প্রধানমন্ত্রী হব, শেষ করতে হবে তুষার ভাই। তাই না? আমরা প্রধানমন্ত্রীতে স্বপ্নও দেখি নাই জীবনে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কেউ দেখতে পারে না। তাইলে যে উনি এসে কি বলছিলেন, এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে বলছিলেন যোগ্যতা, মেধা এগুলো আসবে। ওনার প্রত্যেকটা সিদ্ধান্তের মধ্যে কোটা 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 কোটা। উনি ওনার নিজের বন্ধু কোটা, গ্রামীণ কোটা, আত্মীয় কোটা, স্বজন কোটা, এনসিপি কোটা, জামাত কোটা, বিএনপি কোটায় দিয়েছেন। এখন জামাত বলে বিএনপির লোক নিয়োগ দিয়েছে, বিএনপি বলে জামাতের লোক নিয়োগ দিয়েছে, এনসিপি বলে অন্যদের লোক নিয়োগ দিয়েছে। আসলে এনসিপির লোক নিয়োগ দেওয়ার মতো অবস্থায় ছিল না, কারণ এত কম বয়সী সচিব বানাবে কি করে। তারপরে সমস্ত কমিটির মধ্যে তরুণদেরকে ঢুকিয়ে দিয়েছে। এবং স্বাস্থ্য উপদেষ্টার কথা আমি বলবো, 3টা ভৃত্য নিয়োগ দিয়েছিল, তাদের দুর্নীতি হয়েছে। ওই 3 ভৃত্য এখন কোথায়? আচ্ছা, আমাদের হাতে আর সময় নেই তুষার ভাই, আপনাকে আর সময় দিতে পারছি না। শান্ত এবং তুষার ভাই দুজনকে ধন্যবাদ আমাদেরকে টকশোতে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।